আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরোপুরি উত্তাপ শুরু না হলেও ভোটাররা এরই মধ্যে শুরু করেছেন ভোট নিয়ে হিসেব নিকেশ। সাধারণের সেসব মতামত তুলে আনতে তৃণমূলে জবাবদিহিতে এবার শেরপুরে এক সংসদীয় আসনে, যে আসন স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ 5 বার, জাতীয় পার্টি 3 বার এবং বিএনপি দখলে রেখেছে 2 বার। শেরপুর এক আসনের অধীনে রয়েছে শেরপুর পৌরসভা। প্রায় 150 বছর বয়স হলেও এই পৌরসভায় নাগরিক সুবিধা নিয়ে অভিযোগের কমতি নেই। কর বাড়লেও সে অনুযায়ী এখনও বাড়েনি পৌরসভার সুযোগ সুবিধা। এসব নিয়েই আমাদের এবারের তৃণমূলে জবাবদিহিতা। দর্শক, তৃণমূলে জবাবদিহিতা নিয়ে আজ আমরা হাজির হয়েছি শেরপুর এক সংসদীয় আসনে। আমরা বসেছি শেরপুর সদর পৌরসভায়। আমরা শেরপুর সদর পৌরসভার নানা রকম সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে চাই। একই সঙ্গে সামনের জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে শেরপুরে এক সংসদীয় আসনের কী অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে চাই। সাধারণ মানুষের মতামত তুলে ধরতে চাই। আমাদের আজকে 5 জন অতিথি রয়েছে। শুধু শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন শেরপুর পৌরসভার নির্বাচিত প্যানেল মেয়র। আমার ডান পাশে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শেরপুর। আমার বাঁদিকে রয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার পাশেই আছেন শেরপুর জাতীয় পার্টির সভাপতি। একেবারেই সর্ববামে আছেন শেরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিনিয়র সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে আইনজীবী করে যাচ্ছেন। আপনাদের 5 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠান। দর্শক, আর বরাবরের মতো এই শেরপুর পৌরবাসী, শেরপুর এক সংসদীয় আসনের বাসিন্দা আমাদের সঙ্গে রয়েছেন সামনে বসে। তাদের মূল্যবান মতামত আমরা তুলে ধরতে চাই এই আয়োজনে। জি, প্যানেল মেয়র, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি তো রাজনীতিতেও সম্পৃক্ত, সব মিলিয়ে যদি একটু রাজনীতির পরিবেশ বলেন, একটু আপনার মতামত জানতে চাই। সামনে জাতীয় নির্বাচন, পরিবেশ কতটা সন্তোষজনক? আমাদের শেরপুর সদরের এক আসনের যে পরিস্থিতি বা পরিবেশ স্বাভাবিক আছে এবং খুব শান্তিশৃঙ্খলভাবে আমাদের শেরপুরের এক আসনের জনগণ বসবাস করতেছে, কোনো সমস্যা নাই। এবং সামনের যে নির্বাচন সেটাও সৌহার্দ্যপূর্ণভাবে শেষ হবে আমরা আশা করতেছি। নির্বাচন কেমন হবে মনে হয়? ভালো হবে, ভালো হবে। সবার অংশগ্রহণে আমাদের নির্বাচন খুব ভালো হবে এবং জমজমাট হবে। প্রার্থী কি অনেক বেশি আসবে মনে হচ্ছে? হতে পারে, এখন তো বোঝা যাচ্ছে না, তবে হইতেও পারে। নির্বাচন অনেক প্রার্থীর দৌড়ে কি অনেকজন আছেন? এখন তো শোনা যাচ্ছে, পরবর্তী থাকবে কিনা সেটা আমরা বলতে পারবো না। এখন অনেকে শোনা যাচ্ছে, দাঁড়াতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা। জি, জেলা বিএনপি সভাপতি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সামনে জাতীয় নির্বাচন আপনারা কতটা প্রস্তুত হচ্ছেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে আছেন, সার্বিক বিষয়গুলো মাথায় রেখে আপনারা কতটা প্রস্তুতি নিতে পারছেন? আসলে আমি প্রথমেই নিউজ 24-কে ধন্যবাদ জানাই দেশের এই ক্রান্তি লগ্নে এরকম একটা আয়োজন করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আসলে নির্বাচন যে পরিবেশ, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, সারা দেশে আসলে নির্বাচনের কোনো পরিবেশ আছে এটা আমাদের মনে হয় না। যদিও আমাদের শেরপুরের বিষয়টা ভিন্ন। এখানে আমরা দলমত নির্বিশেষে সামাজিকভাবে সবাই একত্রে বসবাস করি, কিন্তু সারা দেশের নির্বাচনের চিত্র যদি আপনারা দেখেন, আমরা একটু শেরপুর বিষয়ে কথা বলতে চাই। সরকারি দল তথা বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রবীণ দল, বৃহৎ একটা রাজনৈতিক দল, তারা নির্বাচনকে উৎসবের মতো করে যেভাবে জনসভা জনসংযোগ চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সেইভাবে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যখনই নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য, সাংগঠনিক আলোচনা করার জন্য, মত বিনিময় করার জন্য আমরা যখনই বসি, সেই বসার পরিবেশটুকু নষ্ট করে দেয় সরকারের প্রশাসনের লোকজন। আমরা অফিস তো দূরের কথা, ঘরের ভিতরে যে আমরা বসবো সেই পরিবেশও সারা বাংলাদেশে কোথাও নেই। শেরপুরের অবস্থা, শেরপুরে এক সংসদীয় আসন, আপনারা যারা বিএনপি রাজনীতি করেন, শেরপুরের অবস্থা, শেরপুরের আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারাও আসলে এই বিষয়টা সম্পর্কে সঠিক কোনো উত্তর আমাদেরকে দিতে পারে না। প্রশাসনের সঙ্গে যখন কথা বলি, প্রশাসন বলে উপরের নির্দেশ। আসলে কার নির্দেশ, কেন এই পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা আমরা জানি না। আপনারা কি চান? সরকার মুখে বলতেছে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে,
কিন্তু ডিসেম্বরে যদি নির্বাচন হয়, নির্বাচনের সময় খুব সন্নিকটে, এই সময়ে যদি আমরা জনসংযোগ করতে না পারি, নির্বাচনের গণসংযোগ করতে না পারি, তাহলে নির্বাচন কিভাবে সম্ভব? আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহৎ দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশের নির্বাচনের যে আমেজ, বাংলাদেশের নির্বাচনের যে আবহাওয়া, সেই আবহাওয়া এবং আমেজ সৃষ্টি হবে না, এটা আমার বিশ্বাস। এ প্রসঙ্গে আবার আসবো। জি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে তারা খুব বেশি নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না, আপনাদের সাথে যদিও তাদের ভালো সম্পর্ক। বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় প্রথমেই স্বীকার করেছেন যে অন্যান্য সারা বাংলাদেশে কী হচ্ছে জানি না, তবে শেরপুরে আমাদের মধ্যে সরকারি দল বিরোধী দল আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। নির্বাচনী কার্যক্রম বা দলের যে কার্যক্রম নির্বাচনী কার্যক্রম বলতে তারা খুব বেশি করতে পারছেন না, এই ক্ষেত্রে আমি তার বলবো, অভিযোগ আর কি। এই ক্ষেত্রে আমি বলবো যে আমার শেরপুরে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম, বিভিন্ন জনসভা, বিভিন্ন সেমিনার, কর্মী সভা, বর্ধিত সভা আমরা করছি, কিন্তু বিএনপিকে কর্মী সভা করতে বা জনসভা করতে বাধা দেওয়া হয়েছে বা বাধা দেওয়া হচ্ছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই সরকার দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান। অংশগ্রহণমূলক নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে যদি শেরপুরে বিএনপি তাদের নির্বাচনী কর্মকাণ্ড বা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে কোথাও যদি বাধার সম্মুখীন হয়, আমাদেরকে জানালে আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করবো, যাতে তারা তাদের গণতান্ত্রিক যে অধিকার আছে, নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার যে অধিকার তাদের আছে, সেটা যেন তারা নির্বিঘ্নে করতে পারে, এই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসবো আবার এই প্রসঙ্গে আসবো। জি, জাতীয় পার্টির সভাপতি শেরপুর জেলা, একটু জানতে চাই আপনার কাছ থেকে সব মিলিয়ে পরিবেশ কেমন আছে এখন? এখানে নির্বাচনের হাওয়া 96 সন থেকে 2014 সাল জি, নির্বাচনে হাওয়া আওয়ামী লীগের পক্ষে। জাতীয় পার্টি দিয়ে আসছে, বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করেও তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই, বিধায় একতরফাভাবে আমরা জাতীয় পার্টি থেকে মাঝে মাঝে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। যেমন আমি উপজেলার চেয়ারম্যান, বর্তমানে আমার ছেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা জুটে আছি, কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা পাই নাই, সকল সুবিধা থেকে বঞ্চিত। আমরা শরিক দল, দাবিদার, আপনার তো প্রধান বিরোধী দল, প্রধান বিরোধী দল, সব মিলাই আমরা সরকারের সঙ্গে আছি, কিন্তু সরকারের 1% কোনো সুযোগ সুবিধা আমরা ইতিমধ্যে পাইনি। কী ধরনের সুযোগ সুবিধা চান? সরকারের উন্নয়ন, রাজনৈতিকভাবে আমাদের অধিকার বাস্তবায়ন এবং আমার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আমরা পাই নাই। মাননীয় সংসদ শেরপুরে এক আসনে 4 বার নির্বাচিত, বিভিন্নভাবে আমাদের হেওয়া এবং চাপ সৃষ্টি করে মাধ্যমেই আমরা এখন জাতীয় পার্টি অবস্থান করতেছি। তা আপনি বলছেন যে আপনারাও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না? শুধু স্বাধীনভাবে না, বিভিন্ন মামলা মোকদ্দমা, মিথ্যা খুন হত্যা মামলা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসা যা আমাদের উপরে জুলুম অত্যাচার করা হইতেছে, আমরা এটা আইনের লড়াইয়ের মাধ্যমেই আমরা বাইসে আছি না, কিন্তু জীবিত আছি। আপনারা তো সংসদের প্রধান বিরোধী দল, সেই জায়গায় এইসব যে বিষয়গুলো আপনি বলছিলেন, সে জায়গায় আপনারা কোনো প্রতিবাদ করতে পারছেন না বা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না? আমাদের কেন্দ্রীয়ভাবে হয়তো বিভিন্ন চাপ আছে, কিন্তু আমরা মফস্বল এলাকা যারা, তারা বুঝতেছি যে আমাদের উপরে কত জ্বালা, জুলুম, অত্যাচার, সেটা আমরাই বুঝতেছি, আমরাই ভোগ করতেছি। আবার আসবো। জি, আপনার কাছ থেকে একটু জানতে চাই, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সব মিলিয়ে অবস্থা কেমন? সরকার বলছে যে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন সরকারের পক্ষ থেকে, সরকারও চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। শেরপুর 1 সংসদীয় আসনের কি অবস্থা আপনার দৃষ্টিতে? ধন্যবাদ নিউজ 24-এর আজকের আয়োজক, উপস্থাপক জি, এবং উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সুধীমন। নির্বাচন আসতে এখনও দেরি আছে যদিও, তো কথা ছিল নির্বাচন সবার অংশগ্রহণমূলক হবে
অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করবে। এখন অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্যে প্লেন লেভেল ফিল্ড যেটা আর কি, লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা তৈরি করতে এখনও নির্বাচন কমিশন সফল হয়নি। তারা কাজ করছেন, এই দাবি করছেন, কিন্তু লক্ষণ দৃষ্টি মনে হচ্ছে না যে তেমন কিছু হবে। মাইক্রোফোনটা দেওয়া আছে, হাত তুলে মাইক্রোফোনটা দিতে চাই। নির্বাচনী পরিবেশ কেমন আছে, একটু দাঁড়াবেন। আমি প্রশ্ন করতে চাই সাধারণ সম্পাদক আওয়ামী লীগ অ্যাডভোকেট চন্দ্রকুমার পালকে। উপজেলা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আমি নকলার উপজেলা নির্বাচনের বিষয় বলছি। জি, সম্ভবত ভোট যে আমরা 3-4 কেন্দ্র গিয়ে দেখেছি কোনো ভোটার নেই। সম্ভবত 2-4-5% ভোটকাস্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 2টার পর বা রেজাল্টে আমরা দেখছি 40% ভোটকাস্ট হচ্ছে, 43% ভোটকাস্ট দেখাচ্ছে। নির্বাচন কমিশন গুনে বলছে। আসলে কেন্দ্রের ছবি আপনাদের কাছেও আছে, সাংবাদিক ভাইদের কাছে, আওয়ামী লীগ ভাইদের কাছেও আছে। আপনারা প্রতিটা কেন্দ্রেরই কোনো ভোটার চোখে পড়ে নাই। 5% ভোট পড়তে পারে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা করতে চাচ্ছিলেন। জি, যে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে পরবর্তী নির্বাচনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি প্রশ্ন করতে চাই। জি, আপনি হাত তুলেছিলেন। জি, একটু দাঁড়াবেন। জি, কি ধরনের নির্বাচন আপনি চান নাগরিক হিসাবে? অবশ্যই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন একজন নাগরিক হিসাবে আমি আশা করি। হ্যাঁ, সামনে নির্বাচন আসতেছে, ভোট দেবো। আপনারা কেমন ভোট চান? আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ পাস করবে, ক্ষমতায় থাকবে, এটাই আমরা চাই। ভোট কেমন চান? সুষ্ঠু হবে মনে হচ্ছে। হবে। আওয়ামী লীগ সরকারের দ্বারা সব কিছু সম্ভব। এদিকে পরিবেশ কেমন ভোটের? ভালো ভালো ভোট দিতে যাবেন? যাবোই তো, ভোট দিতে যাবো। ভালো হবে মনে হচ্ছে। ভালো। এই আসন বরাবরই আওয়ামী লীগের দখলে। আমরা আশা করতেছি সামনের নির্বাচনেও আওয়ামী লীগ বিপুল ভোটে এখানে নির্বাচিত হবে। বিএনপি আসতেই তো পারে না, আসলে তো আর 14-র মতো আবারও ভুল করলে তো দলের অস্তিত্ব থাকবে না। বর্তমান বিএনপি মাঠে নেই, আওয়ামী লীগের যে আমাদের হুইপ মহোদয় আর একটা আওয়ামী লীগের ভিতরে আরেকটা গ্রুপ আছে, এই দুই দলের ভিতরে একটা কুন্দলের মতো আর কি সিস্টেম হয়ে রয়েছে। কুন্দল নিরসন না হলে আওয়ামী লীগ মনে হয় সিটটা পাবেন আর কি। আমরা চাচ্ছি যে নিরপেক্ষ নির্বাচনটা যাতে হয়, যাতে সকলে আমরা ভোট টোট দিতে পারি। আমার একটা প্রশ্ন বর্তমান সিচুয়েশনে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে। বর্তমান সরকার দাবি করছে যে তারা নিজেরাই ক্ষমতায় থেকে নির্বাচন দিতে চাচ্ছে। তো এই অবস্থায় যদি এই বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দেয়, তাহলে আমরা কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? বর্তমান সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দেয়, তাহলে আমরা কি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? এটা উনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে ওনার আমি মতামত চাচ্ছি। আর কেউ আছেন? হাত তুললে মাইক্রোফোনটা দিতে চাই। আমি একটা প্রশ্ন করতে চাই। জি, শেরপুরে বিএনপি এবং আওয়ামী লীগের যে সৌহার্দ্য আছে এটা ঠিক, কিন্তু আমরা বুঝতে পারছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলো 8 তারিখে, তারপরে শেরপুরে আসলে তেমন কোনো ঘটনা ঘটে নাই, যার জন্য শেরপুর জেলা বিএনপির সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ প্রায় আমাদের 200-250 নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি চাবো ভবিষ্যতে, যেহেতু আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে, এটা জানি কেউ নষ্ট না করে। আমি শেরপুর জেলা বিএনপি এবং কি শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই দিকগুলো দৃষ্টি দিবেন, তাদের নামে যে মিথ্যা মামলাগুলো না হয়। এই বলে আমার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। এদিকে ছিলেন একেবারে সামনে, একটু দাঁড়াবেন ভাই। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হোক, এটা আমরা চাই। গণতান্ত্রিক সবাই যাতে সবার নির্বাচনটা আমরা প্রত্যাশা করি, চালাতে পারে। অনেক ধন্যবাদ। বসতে হবে। আবার আসবো আপনাদের কাছে, আবার আসবো। আমি একটু এদিকে ফিরি। জি, বিএনপির জেলা বিএনপির সভাপতি, আপনার কাছে একটু আসতে চাই। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সেটি হচ্ছে যে ফলাফল, যেটি বলছি বিগত ফলাফল যে বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের দখলে এই সংসদীয় আসন। এই নির্বাচনে কি ধরনের অবস্থা দেখছেন আপনারা? কতটা আশাবাদী আসলে শেরপুরে 1 সংসদীয় আসনে?
আসলে আমি যে কথাটা পূর্বে বলেছি জি জি সেটা হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত করতে হলে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। এই লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে দুই পক্ষ কিভাবে খেলবে? এখানে দর্শক গ্যালারি থেকে যে প্রশ্নগুলি করা হলো, আমার মনে হয় তাদের কথা যদি আমি বুঝে থাকি, তাদের মূল বক্তব্য, মূল আশঙ্কা যেটা, লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা। এই সরকার যদি সংসদ না ভাঙে, সরকার প্রধান হিসাবে পদত্যাগ না করে, সমস্ত দল থেকে যদি লোকদেরকে নিয়ে একটা নির্বাচনকালীন সরকার গঠন না করে, তবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব না। তো লেভেল প্লেইং ফিল্ড না হলে আসলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সঠিকভাবে হবে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে, এইটা আমার বিশ্বাস হয় না। এখানে যে কথাটা সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আওয়ামী লীগের উনি বলেছেন, আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই চমৎকার, কিন্তু প্রশাসনিক যে সমস্যাটা, প্রশাসন যেভাবে তৎপর, প্রশাসন যেভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছে, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব, অবস্থান কর্মসূচি করব, কালো পতাকা প্রদর্শন করব, এই অধিকার থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে গণতন্ত্র, নির্বাচনী আমেজ এটা সৃষ্টি হবে বলে আমি মনে করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। আমি প্রকাশ্যে এটা স্বীকার করছি, শেরপুরের আওয়ামী লীগের এই বাধা সৃষ্টি করে না, কিন্তু আওয়ামী লীগ সরকারে আছে, শেরপুরের প্রশাসন অবশ্যই এখানকার এমপি মন্ত্রী তাদের পরামর্শে চলে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। আমিও এমপি ছিলাম 3 বার। এখানকার এসপি সাহেব, এখানকার ওসি সাহেব, তারা কার ইশারায় চলে? যখনই আমরা জিজ্ঞেস করি তারা বলে উপরের নির্দেশ। আমরা যাব কোথায়? মানুষ এদেশের নিরীহ মানুষ, সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে বিচার দিবে? সত্যিকার অর্থে বিবেকের দিকে তাকায় তারা যদি সত্যি কথাটা বলে, আমার মনে হয় সবাই একমত পোষণ করবে। জি, একটু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি শুনছিলেন। দেখেন, রাষ্ট্রীয় পলিসিটা বেকিং করে সরকার, এটা ঠিক, কিন্তু দেশের আইন শৃঙ্খলা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, এটা দেখে দেশের প্রশাসন। জি জি, আপনার শেরপুরে ওনারা 9টা মামলার কথা বললেন। আমি বিএনপির সভাপতি মহোদয়কে বিনয়ের সাথে বলতে চাই, কোনো মোকদ্দমার মধ্যেই এইখানে দলের কোনো অংশগ্রহণ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর প্রশাসকের টেম্পারিং করার এরকম কোনো ঘটনা নাই, এটা আপনি স্বীকার করবেন। কিন্তু একটা জিনিস, রাজনীতি করলে মামলা মোকদ্দমা হয়, বিভিন্ন সময় হয়। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি অনেক ছোট, আমি বলবো নাবালকই ছিলেন। সেই সময় আমরা ছাত্র রাজনীতি করেছি, আমার বিরুদ্ধে 20টা মামলা হয়েছিল। তার মধ্যে বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম, আপনার খন্দকার মুজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল কাদের খান থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা কিন্তু সেই সমস্ত মোকদ্দমার বাদী ছিলেন। আমার বন্ধু একটা উদাহরণ দিতে পারবেন না যে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ বাদী হয়ে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করেছেন, এরকম কোনো প্রমাণ ওনারা দিতে পারবেন। আমার একটু জানার সেটা হচ্ছে যে আমাদের একটু, আমরা যতটুকু জানি গণমাধ্যমে মাঝে মধ্যে খবর আসে যে আপনাদের আওয়ামী লীগে ঐক্য নিয়ে অনেক রকম খবর আমরা পাই। কতটা ঐক্যবদ্ধ আপনাদের আওয়ামী লীগ? অনেক সময় আমরা যেটা জানতে পেরেছি আর কি, অনেকেই যেটা বলেন, খবরেও আসে যেটা সংবাদের পাতায়, যে ঐক্যবদ্ধ থাকাটা কঠিন হচ্ছে শেরপুর আওয়ামী লীগ। আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, এই ব্যাপারে আমি বলতে চাই, আপনারা জানেন আওয়ামী লীগ একটা সুপ্রাচীন দল। জি, একটা বড় পরিবারে মতবিরোধ থাকতে পারে, ভাই ভাই, একটা বড় দল, এখানে প্রতিযোগিতা থাকাটা অত্যন্ত স্বাভাবিক। এবং আমি মনে করি, আমি অস্বীকার করবো না, আমার শেরপুরেও এটা কি সহনশীল না প্রকট? অবশ্যই সহনশীল, কারণ আমাদের তো এই প্রতিযোগিতার কারণ, আমাদের মধ্যে তো এই প্রতিযোগিতা এখন পর্যন্ত প্রতিহিংসায় রূপান্তরিত হয় না। মনোনয়নে দৌড়ে কতজন আছেন? মনোনয়ন ধরে একাধিক প্রার্থী থাকবেন। আমি আপনাকে আগেই বলেছি, দীর্ঘদিনের রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করতে করতে একই আসনে যোগ্যতা সম্পন্ন একাধিক নেতৃত্ব জন্ম হয়েছে, কিন্তু আসন তো মাত্র একটা। কাজে ওই একটা আসনের জন্য প্রতিযোগিতা একাধিক ব্যক্তির, এবং যারা প্রতিযোগিতা করছে তারা সবাই যোগ্যতা সম্পন্ন, রাজনৈতিক প্রজ্ঞা
এবং অতীত অভিজ্ঞতা এবং ত্যাগ তিতিক্ষা আছে। কাজেই প্রতিযোগিতা থাকতেই পারে। অংশগ্রহণমূলক নির্বাচন হলে আপনারা কতটা আশাবাদী? আমরা প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি? আমরা জনগণের দল, জনগণকে নিয়ে রাজনীতি করি, আমরা দল চালাই। আমাদের সাংগঠনিক ভিত্তি দিয়ে আমি আপনাকে এইটুকু বলতে পারি, শেরপুর সদর আসনে যিনি নৌকা প্রতীক পাবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং অবশ্যই সেটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এই জায়গাটা একটু আপনার মতামত জানতে চাই। নিরপেক্ষ নির্বাচন একটু হওয়ার মতো এখন পর্যন্ত কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, যদি সংসদ ভেঙে দেয় এই সরকার, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমার বিশ্বাস শেরপুর সদর আসনে আমাদের দলীয় প্রার্থী যিনি হবেন, ধানের শীষের প্রার্থী, 20 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবশ্যই ব্যাপক ভোটে জয়লাভ করবে, এটা আমরা আশা রাখি। শেরপুরের লোক তো এখনো জানতেই পারলো না যে বিএনপির ক্যান্ডিডেটকে ব্যাপক ভোটে তো বিজয়ী হবে। এখন তো শেরপুরের লোক জানলোই না বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীকে। আপনাদের সম্ভাব্য জানতেই পারলো না। আপনাদের সম্ভাব্য প্রার্থী ঠিক আমাদের প্রত্যেকটা আসনে 3 জন করে প্রার্থী, এটা আজ থেকে 2 বছর আগে আমাদের সেন্ট্রালে সেট করে রাখা আছে। আপনারা একটা মিটিং করে তো বললেন না যে ভাই আমি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, যদি মনোনয়ন পাই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি নির্বাচন করতে চাই। দাদা অবশ্যই স্বীকার করবেন, অন্য উপজেলা বলতে চাই না, আমি শেরপুর সদর বলতে চাই। শেরপুর সদরে আপনার দলের এই পর্যন্ত একটি জনসভা বা একটি কর্মী সভাতেও কিন্তু কেউ নিজেকে প্রার্থী, মাঝে মাঝে পোস্টার দেখি, কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করে মানুষের কাছে ভোট চাওয়ার আমরা জনসভা তো দূরে থাক, ঘরোয়া সভাই তো আমরা করতে পারছি। আবার আসবো। জি, জাতীয় পার্টি আপনাদের অবস্থান একটু বলবেন, একটু থামতে হবে। জি, বিএনপি বলছে তারা জিতবে, আওয়ামী লীগ বলছে তারা জিতবে, আপনার অবস্থান? শেরপুরের এক আসনে 80 দশকে জাতীয় পার্টির 3 বার এমপি। এই নির্বাচনে আপনারা কতটা আশাবাদী, আপনারা কতটা সুসংগঠিত আছেন? এই নির্বাচন যেগুলি হয়তাছে, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন আপনাদের অবস্থা খুব বেশি সুবিধার না, অনেক ক্ষেত্রেই প্রতিবাদ করা খুব কঠিন, স্বাধীন না, তেমনটাই বলছিলেন আপনি, যদিও আপনারা প্রধান বিরোধী সারা দল। দেশে কি আছে তা জানি না। শেরপুর স্বাধীন, যুদ্ধ করে যাইতেছি আওয়ামী লীগের সঙ্গে, ভোট নিয়েই নির্বাচিত হইতেছি। 2009 সালেও হয়েছি, 2016 সালেও হয়েছি। আপনারা তো আওয়ামী লীগের সাথে আছেন। আওয়ামী লীগের সাথে থাকলে কি, আওয়ামী লীগ তো সৎ ভাই মনে করতেছে, আপন ভাই তো মনে করতেছে না। আপন ভাই যদি মনে করতো তাহলে তো ভালোই হইতো। আজকে 2014 সালে আবার উপজেলা নির্বাচন হয়, ভোট গুণানা ছাড়াই ডিক্লারেশন দেয়। আমি সেই ক্যান্ডিডেট ছিলাম। সুষ্ঠু নির্বাচন হলে এই শেরপুর এক আসনে জাতীয় পার্টির আসন, ইনশাল্লাহ জাতীয় পার্টি নির্বাচিত হবে, আমি আশাবাদী। সারা দেশের খবর জানি না, শেরপুরে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে, জনগণ ভোট দিতে পারলে জাতীয় পার্টি। আপনার দল কি করবে? এককভাবে নির্বাচন হবে না আবার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাবেন? এককভাবে নির্বাচন হওয়ার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, উনি 300 আসনে নমিনেশন দেওয়ার জন্য রেডি। অনেক ধন্যবাদ। এখন দেশের অবস্থা বুঝেই ব্যবস্থা হবে। জি, অনেক ধন্যবাদ। তার মানে এই কথাও বিশ্বাস করা যাচ্ছে না? কোনটা? এই যে যেটা বলছিলেন যে সামনে অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা, একটাই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই একটা। এখন আমরা এককভাবে নির্বাচন করবেন কি করবেন না সেটাও পরিস্থিতি, আমরা একক নির্বাচন করার জন্য রেডি। অনেক ধন্যবাদ। জি, অনেকক্ষণ পরে আপনার কাছে আসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি কেমন নির্বাচন চান একটু যদি বলেন। একজন প্রশ্ন করেছিলেন যে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে চাইলে অধিক কার্যকর নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশনের যে চেহারা দেখা যাইতেছে এখন পর্যন্ত সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবেন বলে মনে হয় না। মাঝে মধ্যে যেমন বলে থাকেন কোনো নির্বাচনের সময় বলছেন যে শক্তিশালী নির্বাচন কমিশন দরকার এবং প্রশাসনের উপর যাতে প্রভাবটা না থাকে। হ্যাঁ, প্রভাবটা না থাকে। আসবো একটু আপনাদের কাছে, আমি একটু শেরপুরে আপনাদের পৌরসভার সুযোগ সুবিধা নিয়ে একটু জানতে চাই। পৌরসভা নিয়ে সন্তুষ্ট বলতে যে আমাদের শেরপুরে এখন যানজটের সমস্যাটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে যে আমরা কোনোখানে পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু এই যানজটের জন্য আমরা পরীক্ষা দিতে যেতে পারছি না। এখন এই প্রতিনিধি মানে পৌরসভার প্রতিনিধি কি এই কোনো পদক্ষেপ নিচ্ছে? অনেক ধন্যবাদ। সামনে একটু দাঁড়াবেন। আমি একটু পলিটিক্যাল বক্তব্য দিতে চাই, নিয়ে আসতে চাই না, অনেক কথা হয়েছে একটু আমরা যেহেতু আমরা কিন্তু আওয়ামী লীগ থেকে কথা কম বলেছি, আমাদের পার্টি সেক্রেটারি মহোদয় কথা বলছেন, আমরা কিন্তু অন্যান্য নেতারা আমরা কথা বলি নাই। আমার একটি প্রশ্ন
যে সদরে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি এই পর্যন্ত একটি বিএনপির সঙ্গে আমরা প্রতিযোগিতায় না অবতীর্ণ হব, কিন্তু ইতিপূর্বে আমরা বিএনপি কোনো ক্যান্ডিডেট পাই নাই 96 সাল থেকে। আমরা অলওয়েজ আমাদেরকে জামাতকে মোকাবেলা করতে হয়েছে, এবং আমাদের যে কো পার্টনার দাবি করলেন আমাদের ইলিয়াস সাহেব, ওনাকে উনি কিন্তু আমাদের পার্টনার হিসেবেও আওয়ামী লীগের কোনো নির্বাচনে উনি অবতীর্ণ হন নাই। উনি জাতীয় জামাতের ক্যান্ডিডেটের পিছনে তা এটা আপনি বলবেন প্রত্যাহার করবো কেন? আমি প্রত্যাহার করবো কেন? আমি প্রত্যাহার করবো কেন? সত্য কথা তো বলতে হবে, সত্য কথা তো বলতে হবে। আপনি তো আমাদের এবং আমরা জাতীয় পার্টি থেকে প্রার্থী চাই, আমরা জাতীয় পার্টি থেকে ক্যান্ডিডেট চাই, আমরা মোকাবেলা করতে চাই আপনাদেরকে, এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে আমরা মোকাবেলা করতে চাই। আমরা চাই বিএনপি এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে তাদের ক্যান্ডিডেট নিয়ে অবতীর্ণ হবে, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে আপনাদের এখানে। আর বসতে হবে, একটু বসতে হবে। অনেক ধন্যবাদ। বসতে হবে, মাইক্রোফোনটা দিতে হবে। বসতে হবে, একটু দেবেন, পিছনে দিতে হবে। আসলে আমরা সন্তোষ প্রশ্ন করেছিলেন যে শেরপুরের পৌরসভার ব্যাপারে। আমি পৌরসভার ব্যাপারে একটি কথাই বলি, সেটা হলো এই পৌরসভা দীর্ঘদিনের পৌরসভার যে নমুনা, একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে নামে যমুনা। আর বিদ্যুৎ সিটি বলেন, কয়টা বিদ্যুৎ সিটির বাড়তি আছে আমার জানা নেই, অন্ধকারে নির্বিচ্ছিন্ন হয়ে থাকে। অতএব এই দীর্ঘদিনের পৌরসভার যেটা উন্নয়নের কথা ছিল সেটা হয়নি। এই না যে পৌরসভা চেয়ারম্যান আছে, না কোনো দায়িত্বই নাই, এদিকে কোনো খোঁজ খবরই নাই না। বুড়ে শুনতে সব কিছু দিয়ে হারাবো, কিন্তু বুড়ে পার হয়ে তো আগ কোলা বাসিলাই দেয়। বাড়ি বাড়ি এসে কি ময়লা টয়লা নিয়ে যায়? কিছুই নিয়ে যায় না, ময়না ময়লা নিয়ে যায় না। আর এই যে মসজিদের সামনে গাটা করেছে গেছে, মসজিদের সামনে মানুষ নমাজ পড়া যাইতে পারবে না, আগে ফল ফুটতে আছে, মানুষ ফল কিনতে পারবে না। এই গাটা করেছে ম্যাক নাই দিয়ে পানি। রাস্তাঘাটের অবস্থায় যে বেহালি, কাজ চলছে। কবে শেষ হবে কাজ? কাজ কবে শেষ হবে সেটা তো আমরা নির্ধারণ করতে পারতেছি না। একদিন কাজ করে, 2 দিন কাজ করে, তারপরে 1 সপ্তাহ টানা বন্ধ থাকে, রাস্তার কোনো উন্নয়ন নাই। সরকারি কলেজ থেকে এবার ডিগ্রি পাস করেছি, এখন দরিদ্রতার কারণে এখন আমি অটো চালাইতেছি। খুব দুর্গন্ধ, মানে একটু পরে দেখবেন দুর্গন্ধ ছুটি আছে, রোদ উঠলেই থাকা যায় না, আশেপাশে থাকা যায় না, খুব খারাপ অবস্থা। পৌরসভাতে প্রতিনিয়তই সব ধরনের পৌর কর বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থে হচ্ছে আমাদের সুযোগ সুবিধা, সেবাটা বাড়ছে না, সেবার মান খুব খারাপ। প্রতিনিয়ত কর বাড়ছে কিন্তু সেবার মান বাড়ছে না। শেরপুরবাসীর সে প্রত্যাশা পূরণ হয়নি, নিঃসন্দেহে বলা যেতে পারে। আমি এটুকু বলতে চাই, পরিশেষে এটুকু বলবো, সেটা হলো আমরা মনে করি এই শেরপুরের মাটি, অর্থাৎ 1 আসনের মাটি জাতীয় পার্টির কাটি। আমরা মনে করি এই শেরপুরের মাটি, অর্থাৎ 1 আসনের মাটি জাতীয় পার্টির কাটি। সেটা আমরা আমাদের সরকার আমরা এমপি হয়েছি, বিএনপি সরকার আমলেও আমরা এমপি হয়েছি। অতএব আমরা পরীক্ষা দিয়েছি, আবারও যদি আগামী সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়, যদি নির্বাচনকালীন সরকার অধীনে এই মাননীয় সংসদ প্রধানমন্ত্রী যদি সংসদ ভেঙে দিয়ে তৎকালীন একটা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যদি নির্বাচন দেয়, অবশ্যই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে এখানে নাঙ্গল বিজয় হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সকলকে ধন্যবাদ। একবার এক লাইনে চাচা, কোনো দাবি আছে কিনা পৌরসভার কাছে? আসসালামু আলাইকুম। পৌরসভার কাছে কোনো দাবি? পৌরসভা না, আমি নির্বাচন সম্বন্ধে বলবো। একটু যদি দয়া করেন, নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, আমরা একটু আপনাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। আমি বেশি কথা বলবো না। বলেন। সুষ্ঠু নির্বাচন যদি পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন কোনো সময় সম্ভব না। এটা সংসদ ভাঙ্গে দিয়ে, এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। জি, অনেক ধন্যবাদ। পিছনে চাচা ছিলেন, একবার পিছনে। আসসালামু আলাইকুম। পৌরসভার সম্বন্ধে যা বলা হয়েছে, পৌরসভা বাংলাদেশে এমন কোনো পৌরসভা নাই যে সেখানে সমস্যা নাই, অতএব এখানেও সমস্যা আছে। আরেকটা কথা না করলেই না হয়, সব সম্পর্ক আমাদের ভালো, সকল রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো ব্যাপার নাই, বিভেদ নাই। কিন্তু আমার একটা প্রশ্ন, আমার ছোট্ট রাজনৈতিক বিবেকে প্রশ্ন, যে এই শেরপুরে এই সরকার 2 টার্মের অধীনে
স্থানীয় এবং জাতীয় নির্বাচনে দেখা গেছে যে আওয়ামী লীগের বিপক্ষে যারা ক্যান্ডিডেট হয় নির্বাচনের দিন 10টার মধ্যে অথবা আগের দিন তাকে প্রত্যাহার করে চলে আসতে হয়। কি জালমরিচ দেখানো হয় যে ক্যান্ডিডেট নির্বাচন থেকে চলে আসে, আমরা বুঝি না। আরেকটা ধন্যবাদ আপা, একটু দাঁড়াবেন। আপা, আপনি তো পৌরসভার বাসিন্দা, আপনি অনেক কাজও করেন, আমি যতটুকু জানি যে খোঁজ খবর রাখেন সাধারণ মানুষের। সব মিলিয়ে পৌরসভার বাস্তবতা কি, দাবি কোনো যদি থাকে আপনার? আলোচনার মধ্যে একটা জিনিস আমার কাছে প্রতীয়মান হলো যে 90% রাজনীতিবিদরা তার ভোটের রাজনীতি করে আর 10% থাকে সাধারণ মানুষের জন্য। একটি মানুষের মুখ দিয়ে আমি শুনলাম না যে আমাদের দেশের চাষিদের কী সমস্যা আছে, শিক্ষার কী সমস্যা আছে, বা অন্য কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না। শুধু ইলেকশনের সমস্যা ছাড়া কোনো সমস্যা কোনো রাজনীতির মুখে শুনি নাই। অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা কতদিন থাকবো? আমরা কি সত্যি একটা জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবো না? আমরা চাই সুস্থ রাজনীতি, সুষ্ঠু রাজনীতি, এবং আওয়ামী লীগকেও সেই জায়গায় দেশকে নিয়ে যেতে হবে যে সুস্থ রাজনীতি, প্রতিটা দল যেন বলে আমরা সুস্থভাবে রাজনীতি করছি। এটাই আমরা আমাদের প্রার্থনা। একটু দাঁড়াবেন, আমি একটা প্রশ্ন করবো ছোট্ট একটা, সেটি হচ্ছে যে আপনাদের স্বাস্থ্যসেবার অবস্থা কেমন? আপনাদের একটা হাসপাতাল আছে, কি অবস্থা একটু বলবেন? আসলে স্বাস্থ্যসেবা আমাদের একটা সদর হসপিটাল রয়েছে, এখানে আমরা রুগী নিয়ে আসলেই খালি রেফার করে ময়মনসিংহ, এখানে ডাক্তার নাই। সরকারি হাসপাতাল যেহেতু রোগী তো অনেক আসেই, তো সেবা দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই, কেন না। ডাক্তার কি পর্যাপ্ত আছে আপনাদের? না, জি আছে, ডাক্তার তো সময় মতো রাউন্ডে আসে, সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, সিরিয়াস রোগীকে অবশ্যই ময়মনসিংহ রেফার করা হয়। সিট পাই না, এর জন্য ফ্লোরে বসে থাকে। ডাক্তার আসে? ডাক্তার এখন পর্যন্ত আসে নাই। এই চিকিৎসায় তো সন্তুষ্ট থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছি। আমার মানে মোটামুটি জ্ঞান শূন্য ছিলাম, আমি আসার জন্য দরাদরি করে নিয়ে আসা, একটা টলিরও ব্যবস্থা নাই। অ্যাক্সিডেন্টের একটা রুগী, বিষ খাওয়াটা রুগী, টলি না থাকলে তো বেড পর্যন্ত আনা যায় না, টলিরই সমস্যা বেশি। আমাদের এখানে কতজন ডাক্তার, এটা তো আমি সব বলতে পারলাম না, মেডিকেল অফিসার কতজন। শুক্রবার তো তাই না ডাক্তার। ডাক্তার কি এখানে বেশি বসে না তার নিজের ক্লিনিকে বেশি বসে? নিজের ক্লিনিকে তারা বেশি বসে। আঙুরের সময় দেয়, যে মনে করেন সকাল 11টার সময় যাবো, 1-2 ঘন্টা সময় দিয়ে যাবো, আর আসবো না, রাত্রেও আসবো না বা সকালেও আসবো না। ময়লা টয়লা পড়ে আছে, জরুরি বিভাগে ঢোকা যায়? বৃষ্টি না, আজকে ভালোই আছে তো, বৃষ্টি সব ময়লা তো নাই, মেন হয়েছে। এখানে পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে আমাদের রুগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। এটা আরেকটা বিষয় হলো যে আপনি পৌরসভার কথা বলছেন। অনেক ধন্যবাদ। জি, প্যানেল মেয়র আপনার কাছে একটু আসবো। পৌরসভা নিয়ে অনেক অভিযোগ, অনেক পুরনো পৌরসভা আপনার, হ্যাঁ, সব মিলিয়ে কোনো আশাবাদ যদি আপনি শোনাতে পারেন কিনা? জি, একেবারে মূল কথায় যদি। মূল কথায় আমি পৌরসভার বর্তমান যে অবস্থা খুবই ভালো, এটা নির্দ্বিধায় বক্তব্য সবার না। আমাদের অতীতের যে পৌরসভা, আমাদের বর্তমান সরকারের আমলে আমরা আমাদের পৌরসভাতে বাজেট কেমন দিতে পারেন? আমাদের স্থানীয় সরকার থেকে এডিবির মাধ্যমে আমাদের নগর উন্নয়ন পরিকল্পনার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে পর্যায়ক্রমে। বর্তমান আমাদের 40 কোটি প্রায় 66 লাখ টাকার কাজ চলমান, তার মধ্যে 22টা কাজ চলমান আছে, সমাপ্ত হয়েছে, আর 44টা কাজ চলমান আছে। তার মধ্যে ড্রেনেজ ব্যবস্থাই বেশি, যেগুলো প্রায় নদীর সঙ্গে সংযোগ। আমি আশা করি এটা 19 সালের মাঝামাঝি নাগাদ শেষ হবে আমাদের এই প্রকল্পটা। হয়তো তখন শেরপুরবাসী আরও অনেক কিছু দেখতে পারবে। ময়লা আবর্জনা পড়ে আছে, আর ময়লা আবর্জনার ব্যাপারটা আসছে, আমরা ট্যাক্স বেড়েছে, একজন বলছে ট্যাক্সের জায়গায় যাচ্ছে। আমি ট্যাক্সের ব্যাপারটা, আপনারা জানেন পৌরসভাগুলো আপনাদের ট্যাক্সে পরিচালিত হয়, ট্যাক্সের মাধ্যমে আমরা সব কিছু করি, ট্যাক্সের মাধ্যমে আমাদের এডিবি থেকে। অনেকে যেটা বলেছেন যে পৌরসভার যে অবস্থা, তাতে করে তারা ট্যাক্স দিয়ে শান্তি পাচ্ছেন না। না, সেটা তাদের বলবেই, আসলে তারা ভিতরের গল্প অনেক জানে না। যেগুলো বাড়িঘর জানার অধিকার তাদের আছে, তো অবশ্যই আছে। আমরা কিন্তু মিটিং সেমিনার করে তাদের মহল্লায় আমাদের কাউন্সিলরদের মাধ্যমে কাউন্সিলিং করে ট্যাক্সের ব্যাপারে তাদের অবগত করা হয়। হয়তো অনেকেই থাকে না, না থাকার জন্য তারা বলে। সব মিলিয়ে সব সুযোগ সুবিধা নিশ্চিত হতে কত সময় লাগবে পৌরসভা? সব মিলিয়ে ধরেন আমাদের এই প্ল্যান শেষ হইতে বা আমাদের এই পরিকল্পনা শেষ হতে 2021 সাল নাগাদ লাগবে। 2021-এর মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করতে পারবো। এখনো 3-4 বছর। 3-4 বছর আমাদের প্রোগ্রাম, আশা করি আমরা দেখতে পাবো। জি, একেবারে এক লাইন কোনো আশাবাদ বা প্রত্যাশা যদি থাকে আপনার? এক লাইনে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে স্থানীয় সরকার থেকে শুরু করে মেয়র নির্বাচন, সংসদ নির্বাচন, বিএনপির প্রার্থী যেখানেই থাকবে
আওয়ামী লীগকে মনে রাখতে হবে, তার সঙ্গে প্রতিযোগিতা করে তাকে আসতে হবে, আর কোনো বিকল্প নাই। প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক যিনি পাবেন ওনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশে হতে হবে, এবং বিএনপি যদি নির্বাচনে যায় তবেই বাংলাদেশে জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে। আমরা অতীতে দেখেছি, চেষ্টা করেছি, একটা লাইনও খুঁজে পাই নাই। আপনারা নির্বাচন সবাইকে আসবেন এবং ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বিতা বলে নির্বাচন হবে। জি, আপনার প্রত্যাশা আশাবাদ একটু শুনতে চাই, একেবারে শেষ মন্তব্য। আমার প্রত্যাশা, বিএনপি অতীতে যে রাজনৈতিক ভুল তারা করেছে নির্বাচনে অংশগ্রহণ না করে, আমার বিশ্বাস যে বিএনপি এইবার আবার ওই ভুলের পুনরাবৃত্তি ঘটাবে না। তারা নির্বাচনে আসবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন এই সরকার উপহার দেবে। জাতীয় পার্টির প্রতিনিধি একটু বলবেন। আমি 40 বছর ধরে জনপ্রতিনিধি, বহু জনপ্রতিনিধি। হাসপাতালটা নিয়ে কোনো পরিকল্পনা আছে না? ওইলে পরে আমার আফা বলছে যে কৃষক অমুক তমুকের কথা কইল না, রাজনীতিতেই সমস্ত দিক, রাজনীতিতেই সমাধান হবে, রাজনীতিতেই সমাধান হবে। 40 বছরের জনপ্রতিনিধি আমি, 6 বার একটা ইউনিয়নের চেয়ারম্যান। আজকে ফাইট করার লোক আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি কইরা অতীতে ক্ষমতা থাকাকালীন নির্বাচিত হয়েছি। এই জন্যে ওই 30 মাইল দূরে যদি একটা মার্ডার হয়, ওই মার্ডার মামলা ইলিয়াস চেয়ারম্যানকে দিতে হয়। এই হলো আমাদের জনপ্রতিনিধির কর্মকাণ্ড। আমার এক ভাই বলছে 32 বছর ধরে আমি জাতীয় পার্টি করি, 20 বছর হলাম জাতীয় পার্টির সেক্রেটারি, 12 বছর হলাম সভাপতি, আমি জামাত করি। এই সব বিশৃঙ্খলা কথা কয়াই মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আচ্ছা, না থামেন একটু, বলছে উনি ওনার কথা। জি, একেবারে এই প্রত্যাশার জায়গাটা একটু বলবেন। তো কথা হইল, দুর্ভাগ্যজনকভাবে যেমনটা বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার লাঞ্ছিত মানুষের মুক্তি সনদ, দেশের নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কিন্তু সেটা সুদূর পরা হতো যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন না নিশ্চিত করা না যায়, যদি রাইট টু ভোট ঠিক না থাকে, শুধু উন্নয়ন এবং সামাজিক সহাবস্থানেই একটা লক্ষ্যে পৌঁছার কোনো অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা আপনি বলেছেন, অনেক মূল্যবান কথা বলেছেন। যা সেই সাথে যেমন শেরপুরের রাজনীতি সম্পর্কে বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে, এইটা রাইট। কিন্তু সেটা হইল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, দুইটা রাইট আছে। সামাজিকভাবে যে সম্পর্ক আছে সেটা শান্তিপূর্ণ, কিন্তু রাজনৈতিকভাবে তারা সভা করতে পারছেন না। জাতীয় পার্টি বলছেন তাকে যুদ্ধ করে প্রতিনিধিত্ব চাইতে হয়। এই অবস্থার অবসান হবে। অনেক ধন্যবাদ। একটু দাঁড়াবেন। জি, একটু দাঁড়ান। শেরপুরে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। যারা সামনে আছেন ইনারা শেরপুরের আয়না, ইনাদের মাধ্যমে আমাদের চেহারা দেখি আমরা। আমাদের এই 5 জনের কাছে আমাদের প্রশ্ন, আমরা মেডিকেল কলেজ আসলে আদৌ পাবো কি পাবো না? আমি সবাইকে ধন্যবাদ। যে কথাটা বলতে চাই, আমরা ইতিমধ্যে শুনছিলাম শেরপুরে একটা মেডিকেল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু আমরা যতটুকু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, সরকারি দলের আমাদের এখানে একজন হুইপ আছেন, মাননীয় হুইপ মহোদয় আছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, খুবই প্রভাবশালী জাতীয় নেত্রী। তাদের অনৈক্যের কারণে শেরপুরের মোটা দাগের যে উন্নয়নগুলি হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন থেকে শেরপুরবাসী বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আওয়ামী লীগ তারা একত্রিতভাবে হাসপাতালের জায়গাটার অবস্থানটা কি আসলে? মেডিকেল কলেজ, হসপিটাল এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন, এই 3টা জিনিস শেরপুর থেকে কেটে নেওয়া হয় নাই। আপনারা জানেন বাজেটের উপর হচ্ছে সমস্ত কিছু। এটা চূড়ান্ত পর্যায়ে আছে এবং আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই আমরা হয়তো নির্বাচনের আগেই আমরা একটি ঘোষণা পাব। ময়মনসিংহ হয়ে একটি রেল লাইন শেরপুর জেলা সদরের উপর দিয়ে নাকগাঁও স্থলবন্দর পর্যন্ত যাবে, এই পরিকল্পনা। আর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজটি এবং সঙ্গে একটি হসপিটাল, এইটা সক্রিয় বিবেচনাধীন আছে মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি বলছে তাদের দলের মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু আমরা লক্ষ্য করছি গ্রামে গঞ্জে একটা গ্রুপ মিটিং করতেছে আর একটা গ্রুপ যায় মিটিং করতেছে, একজন আরেকজনের যে আক্রমণ চালাইছে, সে আক্রমণ দেখলে যে এখানে যুদ্ধ হইতেছে। আগামী নির্বাচনে কি হবে
আমরা জানি না। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে দর্শক। এই ছিল আজকে তৃণমূলে জবাব দিতে। এই তৃণমূলে জবাব দিতে একেবারে আপনাদের অনুষ্ঠান, সাধারণ মানুষের অনুষ্ঠান। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়ও। আপনাদের সমস্যার সম্ভাবনা জানাতে পারেন আমাদেরকে স্ক্রিন ওঠা ইমেইলে জবাব দিতে @gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গেই থাকবেন।